২৭,০০০ কোটি টাকার অস্ত্র বাজেট ও বিদেশি সামরিক জোটে বাংলাদেশ যাচ্ছে। তারেক রহমানের চীন সফর ও জুনে পাক সেনাপ্রধানের ঢাকা মিশনের নেপথ্যে আসলে কি রয়েছে? যে F-17 যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গোপন চুক্তি, কোনো প্রতিরক্ষা নীতি ছাড়াই কেন এই মেগা অস্ত্র ক্রয়? সৌদি পাক তুর্কি ব্লকে যোগ দিয়ে দেশ কি পরাশক্তির যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে আজ এমন এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির মেরুদণ্ডকে এক ধাক্কায় এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেবল সামরিক সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির ক্রয়ের জন্য 2.2 বিলিয়ন ডলার, যার অর্থ বাংলাদেশি টাকা প্রায় ২৭,০০০ কোটি টাকা বরাদ্দের এক নজিরবিহীন সুপারিশ করেছে। কিন্তু আজ একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার সবচেয়ে বড় প্রতিবাদ এবং তীব্র প্রতিক্রিয়া যেখানে তা হলো কোনো ব্যাপক জাতীয় প্রতিরক্ষা নীতি বা জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন না করেই স্রেফ বন্ধুভাবাপন্ন শক্তিগুলোর সাথে ভারসাম্য বজায় রাখার খোঁড়া অজুহাতে বাংলাদেশের এই ব্যাপক প্রতিরক্ষা ব্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমার একটা প্রতিবাদের বা জায়গা। স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশ হয়তো এই প্রথম কোনো কৌশলগত বিদেশি সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে, যা দেশের সাধারণ মানুষের অজান্তে সম্পূর্ণ আড়ালে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব এই ২৭,০০০ কোটি টাকার সামরিক বাজেটের ভেতরে আসল সত্য এবং জুনে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সম্ভাব্য ঢাকা সফরের নেপথ্য মিশন আসলে কি। দর্শক, আপনারা যেমন স্ক্রিনটি দেখছেন, নর্থ ইস্ট নিউজ আরেকটি প্রবন্ধ আমাদের কাছে নিবন্ধ ছেপেছে এবং সেখানে স্পষ্টভাবে এই তথ্য সম্পর্কে তুলে আনার চেষ্টা করেছে। বাংলাদেশের লার্জ স্কেল মিলিটারি প্রকিউরমেন্ট প্ল্যান অ্যান্ড ইটস এফোর্ট টু বি পার্ট অফ মিলিটারি অ্যালায়েন্স। তারা স্পষ্ট বলছে যে আমরা বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনী একটা বড় ধরনের ক্রয় বা জিনিসপত্র কিনতে চাচ্ছে, প্রকিউরমেন্ট করতে চাচ্ছে, যেটা হচ্ছে একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করার জন্য। মানে এই যে সৌদি পাকিস্তানের সাথে একটা মিলে একটা অ্যালায়েন্স তৈরি করার জন্য। For fiscal year 2006, 26 and 27, the Ministry of Defense has recommended an allocation of approximately 2.2 billion, that is 27,000 crore taka, solely for purchasing military equipment and advanced warfare technology. এখানে এই ২৭,০০০ কোটি টাকা মিলিটারি যে ইকুইপমেন্ট গুলো আছে এবং অ্যাডভান্স যে ওয়ারফেয়ার বা যুদ্ধ সরঞ্জাম আছে সেটার ব্যাপারে বাজেট দেওয়ার কথা, অ্যালোকেশন দেওয়ার জন্য তাদেরকে রিকমেন্ডেশন করা হয়েছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে। In the geopolitical context of South Asia, Bangladesh is set to implement a massive budget plan for the procurement of military equipment. The country is preparing a undertake a large scale plan with 2.2 billion, approximately BDT 27,000 crore, to acquire fighter jet, attack helicopter, drones and advanced এয়ার ডিফেন্স সিস্টেম। দেখেন দর্শক, এই বাজেটটা তারা দেওয়ার চেষ্টা করছে কোন কোন ক্ষেত্রে? ফাইটার জেট মানে বিমান কেনার জন্য, যেটা আমরা আগে আপনাদেরকে বলেছি যে পাকিস্তানি যে F-17 যে বিমান, সেই বিমান কেনার ব্যাপারে যে তারা টার্গেট করেছে, সেই বিমান কিনবে, হেলিকপ্টার কিনবে, ড্রোন কিনবে, অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম দেখবে। দেখেন দর্শক, বাংলাদেশের মানুষ হামের টিকা পাচ্ছে না, খাবারের টাকা পাচ্ছে না, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে এবং মানুষ আগামীতে দুর্ভিক্ষের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। যেখানে খাদ্যের মানে প্রবলেম রয়েছে এবং অনেক পণ্যের এবং শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নও কিন্তু হচ্ছে না। সেখানে আমাদেরকে এত টাকার বিনিময়ে এই সামরিক সরঞ্জাম কেনার যে পরিকল্পনা, সেটা বাংলাদেশের জন্য কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারা একবার ভেবে দেখুন। এর আগে এই যে ১৪ টা বোয়িং বিমান আমেরিকা থেকে আমেরিকার সাথে গোলামি করার জন্য, গোলামি চুক্তি অনুযায়ী কেনার যে কাজ করেছে, এই টাকা তারা কোত্থেকে দিবে সেটাও কিন্তু আমরা জানি না। কিন্তু এই ঘটনা কিন্তু এই তারেক রহমান সরকার, এরা কিন্তু একের পর এক লুটপাটের মহাযজ্ঞ কিন্তু ঘটাচ্ছে। তারা বলছে মেগা প্রকল্প করবে না, কিন্তু এখন যে প্রজেক্ট গুলো করছে এগুলো কি মেগা প্রজেক্টে নয়? একসাথে ১৪ টা বোয়িং কেনা কি মেগা মেগা প্রজেক্ট নয়? একসাথে ২৭,০০০ কোটি টাকার সামরিক ইকুইপমেন্ট কেনা, এটা কি মেগা প্রকল্প নয়? এখানে তো ইন্টারন্যাশনাল দুর্নীতি হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল দুর্নীতি হবে। কথিত আছে যে ১৪ টা বিমান কিনতে সেখানে ৩৫,০০০ কোটি টাকার বাজেট করা কিছু, সেটা ৪৭,০০০ কোটি টাকা করা হয়েছে। দ্যাট মিনস সেখানে প্রায় ১০ থেকে ১২,০০০ কোটি টাকা কিন্তু কমিশন বাণিজ্য এই তারেক রহমানের অ্যাকাউন্টে কিন্তু বিদেশে সুইস ব্যাংকে চলে যাবে।
তেমনি এই যে সামরিক ইকুইপমেন্ট কিনবে ২৭,০০০ কোটি টাকার মধ্যে মিনিমাম দেখবেন ৭,০০০ কোটি টাকা লুটপাট হবে। এবং এটাই তাদের টার্গেট, এভাবে লুটপাট করার এই সরকারের। এবং এটাই কিন্তু আমাদের আপত্তির অন্যতম জায়গা। দেখেন এখানে একটা কথা বলছে, ইন 55 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ মে ফর দ্য ফার্স্ট টাইম জয়েন দ্য স্ট্র্যাটেজিক মিলিটারি অ্যালায়েন্স। এই ফার্স্ট টাইম আমরা একটা স্ট্র্যাটেজিক মানে আমরা একটা বলয় ঢুকতেছি, কারোর সাথে সংঘবদ্ধ হয়ে সামরিক একটা বলয় তৈরি করতেছি, যা আমাদের জন্য কতটা ক্ষতিকর হবে। মানে এখন আপনাদের শত্রু ঘাটে ঘাটে এই বাংলাদেশের তৈরি হবে এবং বাংলাদেশটা আসলে ধ্বংসের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে, কার বুদ্ধিতে যাচ্ছে, উই ডোন্ট নো। কিন্তু আমরা কোন রকমই বাংলাদেশের ভবিষ্যৎ দেখছি না। উইদাউট ফর্মুলেটিং এ কম্প্রিহেন্সিভ ন্যাশনাল ডিফেন্স or national security policy, Bangladesh is moving towards significant defense spending under the paradox pretext and maintaining balance with alliance power. দেখেন বাংলাদেশের সামরিক নিরাপত্তা বিষয়ে কোনো আমাদের কিন্তু সিকিউরিটি পলিসি নেই। পলিসি ছাড়া কেন আমরা এই পণ্যগুলো বা এই ইকুইপমেন্ট গুলো কিনছি, সেই কোশ্চেনটা কিন্তু এখানে এই নর্থ ইস্ট নিউজেও কিন্তু করা হয়েছে। দর্শক, আমরা আলোচনায় নর্থ ইস্ট নিউজে যে তথ্যটা উঠে এসছে এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আমাদের কাছে যে তথ্যগুলো আসছে সেগুলো আপনাদের সাথে আমি তুলে ধরতে চাই এবং কোন কোন পয়েন্ট গুলো আমাদের জন্য কি কি কাজে আসবে, কি কি কাজে আসবে সেই জিনিসটা আমি বলতে চাই। দর্শক, আপনাদের বুঝতে হবে এই $2.2 বিলিয়ন কিন্তু আমাদের সম্পূর্ণ প্রতিরক্ষা বাজেট নয়। এটি একটি সম্পূর্ণ পৃথক ক্রয় বাজেট বা প্রকুরমেন্ট বাজেট, যার মূল লক্ষ্য হলো নতুন অস্ত্র, আধুনিক যুদ্ধবিমান, কমব্যাট ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত সামরিক প্রযুক্তি ক্রয় করা বা সংগ্রহ করা। এই বরাদ্দের মধ্যে সামরিক বাহিনীর বেতন, লজিস্টিক্স বা কোনো প্রশাসনিক খরচ অন্তর্ভুক্ত নয়। ভাবুন একবার, দেশ যখন এক তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যখন সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে, তখন কোনো দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা পলিসি ছাড়াই স্রেফ সমরাস্ত্র কেনার জন্য ২৭,০০০ কোটি টাকা উধাও করে দেওয়া হচ্ছে আমাদের এই বাজেট থেকে বা অর্থনীতি থেকে। এই বরাদ্দের সবচেয়ে বড় অংশটি দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। প্রায় ১২,২৩২ কোটি টাকার একটি আধুনিকায়ন পরিকল্পনার অধীনে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক ইউএভি এবং কমব্যাট ড্রোন, এন্টি ড্রোন সিস্টেম, দূরপাল্লার রাডার এবং উন্নত এমএসএএম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর জন্য আধুনিক অস্ত্র, গোলাবারুদ ক্রয়ের জন্য ৯,৯০০ কোটি টাকা এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশের জন্য অতিরিক্ত ১৫৪৭ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। নৌবাহিনীর জন্য দেশীয় শিপইয়ার্ড ব্যবহার করে ৪টি বড় টহল জাহাজ নির্মাণ এবং পেকুয়া সাবমেরিন ঘাঁটির জন্য আধুনিক সরঞ্জাম ক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্বভৌমত্ব রক্ষার নামে এই মেঘা কেনাকাটার আড়ালে আসল ভূ রাজনীতির চালটা কে চালছে তা কি আপনারা জানেন? আমার মনে হয় আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না। তবে এখানে একটা মারাত্মক ভূ রাজনীতির চাল রয়েছে। সম্প্রতি পাকিস্তান অবজারভারে প্রকাশিত একটি প্রতিবেদন আঞ্চলিক ভূ রাজনীতির এক তীব্র তোলপাড়ের জন্ম দিয়েছে। প্রতিবেদনটি স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওয়াসিম মুনির আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন। ১৯৭১ সালের পর এই প্রথম দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং উচ্চবিলাসী এবং নজিরবিহীন এজেন্ডার রূপ নিতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের ঠিক পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান ঢাকায় ৩ দিনের একটি হাই প্রোফাইল রাষ্ট্রীয় সফরে আসছেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে স্রেফ বাণিজ্য বা ভিসার মধ্যে সীমাবদ্ধ রাখবে না, এটিকে একটি নতুন কৌশলগত সামরিক স্তরে উন্নীত করা হবে। সফরকালে বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং বিশেষ করে প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের দল ইতিমধ্যেই বাংলাদেশ সফর করে গিয়েছে এবং তারা বাংলাদেশকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়টি বিবেচনা করতে রাজি করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, তারা একটি কমব্যাট সিমুলেটর আমাদের প্যারেড গ্রাউন্ডের গোপন হস্তান্তর করেছে এবং পাকিস্তানি বিমান ঘাঁটিতে বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণের চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছে। দেখেন দর্শক, এই যে পাকিস্তানের সাথে যে আমাদের অতিরিক্ত দহরম মহরম, এর পরিণাম যে কত ভয়ঙ্কর হবে এই দেশের জন্য, সেটা আমরা কি বা আপনারা কি আন্দাজ করতে পারছেন? আমরা কিন্তু সেই জায়গাটা থেকে আতঙ্কিত হচ্ছি। কারণ ভারত তার নিরাপত্তার স্বার্থে যখন আমাদের উপরে প্রেশার তৈরি করবে বা আমাদেরকেও ব্লক করা শুরু করবে, তখন আমরা আসলে অর্থনৈতিকভাবে আরো ভঙ্গুর হয়ে যাবো এবং আমরা একটা ভিখারি রাষ্ট্রে পরিণত হব। যেটা পাকিস্তান হয়েছে, পাকিস্তানের জিদ ক্ষোভ হলো বাংলাদেশ কেন এগিয়ে যাচ্ছে, এটা তাদের পছন্দ হয় না। এখন বাংলাদেশকে তাদের মতো ভিখারি রাষ্ট্রে বানানোর জন্য যা করা দরকার এই পাকিস্তানিরা তাই কিন্তু করছে এবং আমাদের এই
সেনাবাহিনীর মধ্যে তথাকথিত মাথামোটা এবং অথর্ব যে সেনা কর্মকর্তারা রয়েছেন এবং যারা দেশপ্রেমিক নয়, আমি মনে করি বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে এখন সবচেয়ে বেশি দেশের শত্রু সৈনিক রয়েছে বা বাহিনী বা অফিসার রয়েছে। এই এই শত্রুগুলোকে আসলে আমাদেরকে চিহ্নিত করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশকে সঠিক পথে নেওয়ার জন্য। দর্শক, এবার আসি সবচেয়ে বড় বোমাটি ফাটানো যাক। একাধিক নির্ভরযোগ্য সূত্র ইঙ্গিত দিচ্ছে যে জুন মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এই সম্ভাব্য সফরের মূল এবং লুকানো উদ্দেশ্য হলো বাংলাদেশকে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের সমন্বয়ে গঠিত একটি বিশেষ সামরিক জোটে যোগ দিতে রাজি করানো। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান এবং কৌশলগত মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। আর এই অঞ্চলে ভূ রাজনীতির সমীকরণে এই সৌদি আরব পাকিস্তান জোটে তুরস্ক এবং বাংলাদেশে অন্তর্ভুক্তি মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি বা সামরিক উপস্থিতিকে আরো শক্তিশালী করার একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান, মেটিকুলাস প্ল্যান। পাকিস্তানের সাথে সরাসরি সামুদ্রিক কার্গো সংযোগ, ভিসা সহজীকরণ, বিমান যোগাযোগ চালুর মাধ্যমে যে সম্পর্কে শুরু হয়েছিল তা এখন পুরোপুরি সামরিক ও স্ট্র্যাটেজিক মাত্রায় রূপ দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন এই বিদেশি পরাশক্তির প্রক্সি যুদ্ধের অংশ হতে যাবে? আমরা কেন আমাদের স্বাধীনতার ৫৫ বছরে এসে একটি নির্দিষ্ট ব্লকের সামরিক জোটে নিজেদের নাম লেখাতে যাচ্ছি? দেশের সার্বভৌমত্ব রক্ষার অজুহাতে আমরা কি তবে মধ্যপ্রাচ্য ও মার্কিন অক্ষের ভূ রাজনীতির দাবার গুটি হতে যাচ্ছি? দর্শক, এই সফরে প্রতিরক্ষা সহযোগিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র মতে আলোচনার মূল এজেন্ডার মধ্যে রয়েছে গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ আধুনিকায়নে পাকিস্তানের কারিগরি এবং প্রযুক্তি সহায়তা, উন্নত সামরিক সরঞ্জাম উৎপাদনে দেশের সক্ষমতা বৃদ্ধি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সম্ভাব্য যৌথ সহযোগিতা, এছাড়া সামরিক প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হবে। তার মানে আমাদের সামরিক ক্ষেত্রে বা সামরিক শিল্পগুলো যেগুলো রয়েছে, যেখানে আমাদের অস্ত্র উৎপাদন হতে শুরু করে বিভিন্ন কাজকর্মগুলো হতে থাকে, সেখানে পাকিস্তানিদের এক্সেস দেওয়া মানে হচ্ছে আমাদের যে মূল তথ্যগুলো, কোর তথ্যগুলো সেগুলো পাকিস্তানের কাছে চলে যাওয়া এবং আমরা যাতে ভবিষ্যতে আর না আগাতে পারি সেই ধরনের ব্যবস্থা কিন্তু পাকিস্তান এখানে তৈরি করার চেষ্টা করবে। এটাই কিন্তু তাদের এখন লক্ষ্য। প্রযুক্তিগত সহায়তা নেওয়া ভালো, কিন্তু কোনো জাতীয় প্রতিরক্ষা নীতি বা গণভোটাভুটি ছাড়া দেশের সাধারণ নাগরিক ও সংসদকে অন্ধকারে রেখে কিভাবে একটি বিদেশি শক্তির সাথে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির মতো সংবেদনশীল ক্ষেত্র গভীর সামরিক আতাত করা হয়? প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ঠিক পরপরই পাকিস্তানের এই ত্রিদেশীয় সামরিক জোটের প্রস্তাব নিয়ে হাজির হওয়ার প্রমাণ করে যে বাংলাদেশকে কেন্দ্র করে এই অঞ্চলে এক ভয়ঙ্কর ও অভূতপূর্ব মেরুকরণ তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন এবং পাকিস্তানের সাথে এই প্রতিরক্ষা সহযোগিতার নামে আমরা কি আসলে চীন ও ভারতের নিরাপত্তা উদ্বেগকে উস্কে দিচ্ছি না? এর ফলে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের সীমান্ত ব্লক করে দেয়, তবে সেই অর্থনৈতিক এবং সামরিক ধাক্কা সামলানোর ক্ষমতা কি আমাদের সরকারের রয়েছে বা আমাদের দেশে রয়েছে? দর্শক, এমন একটা বিপদের মাঝখানে আমরা রয়েছি, যেখানে আমরা ক্রমাগত ভারতকে উত্তেজিত করে যাচ্ছি। এবং ভারত বিশ্বের এমন একটা রাষ্ট্র যে বিশ্বের যে ৪টা বা ৫টা দেশ মিসাইল অ্যাটাকে সবচেয়ে বেশি ভালো বা প্রিসিশন গাইডেড অ্যাটাক করতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত। এবং সম্প্রতি ভারত কিন্তু তাদের বিভিন্ন মিসাইল পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলোকে আরো আমাদের কাছে প্রমাণ করেছে তাদের সক্ষমতাকে। এবং অপারেশন সিন্দুরে পাকিস্তানে যে আক্রমণ করেছে এবং পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোকে যে সুনির্দিষ্ট লক্ষ্য করে তাদেরকে ধ্বংস করে হয়েছে, সেটা কিন্তু আমাদের সামনে এসেছে। এবং ভারত সেই পরাশক্তি যে তার ঘরে বসেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, সেটা শুধু তাদের সময়ের ব্যাপার। এবং ভারতের সংসদে সেই আইন পাস করা হয়েছে যে কোনো দেশকে তার যদি শত্রু মনে হয় বা তার দেশের জন্য ক্ষতিকর মনে হয়, সেই দেশে তারা যে কোনো ধরনের আক্রমণ হামলা চালাতে পারে। তাছাড়াও আমাদের সাথে ভারতের একটা দীর্ঘ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সীমান্ত রয়েছে, সীমান্ত বন্দর রয়েছে। সেখান দিয়ে নানান পণ্য আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। ভারতের অনেক পণ্য বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব পণ্য কাঁচামাল যেসব আমাদের দেশে আসে, যার জন্য আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমাদের দেশ দুর্ভিক্ষের কবলে পড়ে নাই, সেই পণ্যগুলো কিন্তু যদি ভারত এখন বন্ধ করে দেয়, তাহলে আমরা কিন্তু ভয়ঙ্কর এক বিপদের মধ্যে পড়ে যাব। এবং সেখানে আমাদেরকে একটি অস্থির বাংলাদেশে নিয়ে যাবে, খাদ্যের অস্থিরতা পড়বে এবং পণ্যের অস্থিরতা পড়বে। ফলাফল বাংলাদেশে একটা দুর্ভিক্ষ রাষ্ট্রে পরিণত হবে। তখন আমাদেরকে ঠিকই ভারতের দিকে তাকিয়ে থাকবে। তাহলে কেন আমরা এই অস্ত্র কেনার নামে এই টাকাগুলো ধ্বংস করছি?
যে টাকাগুলো দিয়ে আসলে আমরা এখন আমাদের অবকাঠামোগত, আমাদের অর্থনৈতিক এবং আমাদের শিশুদের চিকিৎসা, শিক্ষা খাতে আমাদের ইনভেস্টমেন্ট করতে পারতাম বা উন্নয়ন করতে পারতাম। দর্শক, আমরা আমরা কি তাহলে পাকিস্তানের মতো একটা মাথামোটা রাষ্ট্রের কবলে পড়ে তাদের মতো একটা মাথামোটা সরকারে পরিণত হচ্ছি? মিলিটারি ব্যাকড একটা সরকারে পরিণত হচ্ছি? যার মাধ্যমে এই বাংলাদেশটা ধীরে, ধীরে একটি দারিদ্র দেশে এবং ভিখারি দেশে পরিণত হবে এবং আমাদেরকে এই পাকিস্তানিরা ছড়ি ঘুরিয়ে আমাদেরকে শাসন করবে। আপনারা কি সেই পরাধীন দেশে আবার চলে যেতে চান? অলরেডি আমরা তো আমেরিকার কাছে পরাধীন হয়েই গেছি। গো গোলামী চুক্তির মাধ্যমে আমরা তো তাদের রাজ্যে পরিণত হয়ে গেছি অলরেডি। এই তারেক রহমান সরকার, ইউনূসের উত্তরসূরি তারেক রহমান সরকার এবং এই ইউনূস আসলে বাংলাদেশকে যে কোথায় নিয়ে যেতে চাচ্ছে সেটা আপনারা কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারছেন। যে কাজ বঙ্গবন্ধুর আমলে ১৯৭১ সালে করতে পারে নাই, এই বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার কথা যে আমেরিকা বলেছিল, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও ছেড়ে আপোস করতে চাননি। তেমনি শেখ হাসিনা কিন্তু ২০২৪ সালে এই আমেরিকার প্রস্তাবে রাজি হয়ে বাংলাদেশের ১ ইঞ্চি জমি বিদেশের হাতে তুলে দিতে রাজি হন নাই বা আমেরিকার হাতে তুলে দিতে রাজি হন নাই এবং এই ভূ-রাজনৈতিক প্যাচের মধ্যে পড়তে শেখ হাসিনা যাননি। বরঞ্চ তিনি সবার সাথে সুসম্পর্ক রেখে তার রাষ্ট্রকে পরিচালনা করে একটা উন্নত রাষ্ট্রের কান্ট্রিতে বা রাষ্ট্রে পরিণত করার চেষ্টা এবং তার দক্ষতা নিয়ে কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছি এই ৫ই আগস্টের পর ২০২৪ এর এই ইউনূস এবং জামাত শিবির মিলে আমাদেরকে পশ্চাৎপদদেশে এবং আমাদেরকে আস্তে, আস্তে একটি তলাবিহীন ভিখারি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। এবং তারই ফলশ্রুতিতে তারই এই প্রেসক্রিপশন অনুযায়ী তারই সেই ঘটনা অনুযায়ী আমাদেরকে কিন্তু এভাবে একের পর এক এই ধরনের উদ্ভট কাজ কারবার আমাদের কাছে চলছে। দর্শক, পরিশেষে বলতে চাই ২৭,০০০ কোটি টাকার অস্ত্র বাজেট কিংবা পাকিস্তানের সেনাপতিনের ঢাকা সফর কোন কিছুই আমাদের আপামর জনগণের জানার বাইরে রাখা উচিত নয়। দেশের প্রতিরক্ষা আধুনিকায়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা হতে হবে একটি সুনির্দিষ্ট, স্বাধীন এবং জাতীয় প্রতিরক্ষা নীতির অধীনে। কোন বিদেশি সামরিক জোটের ফাঁদে পা দিয়ে বাংলাদেশ যেন কোনো পরাশক্তির রণক্ষেত্রে পরিণত না হয় এবং তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। দেখেন দর্শক, একটা কথা বলি, যখনই আমরা বিশ্বের এই সামরিক দেশগুলোর পরাশক্তির প্রক্সির কান্ট্রিতে, প্রক্সি স্টেটে আমরা পরিণত হব, আমাদের দেশটাই হবে একটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধটা আমাদের দেশে হবে, মারামারিটা আমাদের দেশে, ক্ষতিটা আমাদের দেশে হবে, পলায়নটা আমাদের দেশে হবে, ধ্বংসটা আমাদের দেশে হবে। কারণ এখানে যদি আমেরিকান, পাকিস্তান এবং সৌদি, তুরস্কের ঘাঁটি তৈরি হয়, তাহলে সেটা যেমন ভারত ভালোভাবে দেখবে না, চীন ভালোভাবে দেখবে না। ফলাফল আমাদের দেশে নানান ধরনের অস্থিরতা তৈরি হবে। নানাভাবে ভারত এবং চীন তার অবস্থান তৈরি করার বা নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা এমন একটা বিপদে পড়বো যে প্রতিনিয়ত আমাদের জীবন নিয়ে হাসফাস করা ছাড়া আমাদের কিন্তু আর কোনো পথ থাকবে না। আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা থাকবে না। স্কুল কলেজের লেখাপড়া ঠিকমতো হবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিকমতো হবে না। আমদানি রপ্তানি হবে না। আমাদের যে উন্নয়নের জন্য আমরা যে পথে হাঁটছিলাম, আমাদের প্রোডাকশন গুলো দিয়ে আমাদের বিভিন্ন খাতে আমরা উন্নয়ন করে এবং রপ্তানি করে সেই জায়গাগুলো কিন্তু আস্তে, আস্তে আমাদের বন্ধ হয়ে উপকার হবে এবং আমরা দেশটাকে একটা অন্ধকার যুগের দিকে নিয়ে যাব। এখান থেকে আমাদের বাঁচতে হলে দর্শক আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশের জনগণ যেভাবে আমেরিকার এই যে গোলামী চুক্তির বিরুদ্ধে অলরেডি তারা ফুঁসে উঠেছে এবং এই প্রতিটা মানুষ, প্রতিটা রিক্শাওয়ালা হতে শুরু করে প্রতিটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত প্রতিটা মানুষ, ইভেন এমনকি আমরা কথা বলে দেখেছি বিএনপির যারা সাধারণ মানুষ, যারা বিএনপির সমর্থক, পুরো মাঠ পর্যায়ে যারা বিএনপির সমর্থক লোকজন আছে তারা পর্যন্ত বিএনপি এবং এই জামাতের কর্মকাণ্ড এবং ইউনূসের যে কর্মকাণ্ড হয়ে গেছে সেগুলোর উপরে ক্ষুব্ধ এবং ইউনূসের যে এই দেশ বিক্রি বা গোলামীর চুক্তি তার বিরুদ্ধে তারেক রহমান সরকার যে ব্যবস্থা নেয়নি সে কারণে কিন্তু বিএনপি তৃণমূলের কর্মী এবং নেতারা কিন্তু এই সরকারের উপরে ক্ষুব্ধ। কারণ বিএনপি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এই গোলামী চুক্তি যদি তারা বাস্তবায়ন করে এবং করতে থাকে কন্টিনিউ, তাহলে মীর জাফরের যে ঘটনা হয়েছে এবং গোলাম মাওলা রনি কিন্তু একটা কথা বলেছিলেন এবং সেদিন আরো এক সাংবাদিক বলেছিল যে বিএনপি যে কাজটা করেছে সেক্ষেত্রে বিএনপির নাম মীর জাফরের খাতায় লেখা থাকবে। বিএনপি এবং ইউনূসকে, তারেক রহমান এবং ইউনূসকে সেই ১৭৫৭ সালে যেভাবে বাংলার সূর্য পতন হয়েছিল আ আ আ ১৭৫৭ সালে পলাশীর অম্লকাননে, ঠিক সেখানে যে বেইমানি করেছিল মির্জাফর, রায়বল্লভ, মোহাম্মদী বেগরা, সেই মোহাম্মদী বেগ, মির্জাফরদের কাতারে যাবে ইউনূস এবং এই তারেক রহমান। দল হিসাবে বিএনপি
এখান থেকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই বাংলাদেশের মানুষের হৃদয়ে আর কখনো জায়গা পাবে না। সেই জায়গা কিন্তু তারেক রহমান ধ্বংস করে দিচ্ছে। দর্শক, পাকিস্তানের মধ্যস্থায় তৈরি হওয়া এই নতুন ভূ-রাজনীতির সমীকরণ আমাদের কোন অতল গহ্বরে নিয়ে যাচ্ছে তা এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন কোন জাতীয় নিরাপত্তা নীতি ছাড়া ২৭,০০০ কোটি টাকার অস্ত্র বাজেট এবং বিদেশি সামরিক জোটে যোগদান এই প্রচেষ্টাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে বক্সে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে এই গোপন সামরিক এজেন্ডার খবর পৌঁছে দিবেন যে কিভাবে এই ইউনূস এবং তারেকের সরকার বাংলাদেশকে একটি ভিখারি রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। সজাগ থাকুন, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং এই দেশের শত্রুদের পরাজয়ে অবশ্যই রাজপথে এবং যেকোনো আন্দোলনে অবশ্যই আপনারা যোগদান করবেন। ধন্যবাদ দর্শক।